আসসালামু আলাইকুম গাইস, রাফি আমি শুধু তোমার পার্ট 17 নিয়ে আইছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। এদিকে মাঝরাতে সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। হঠাৎ করে নীলিমার চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে নীলিমার ঘরে গেল। মেঘলাও গেল, গিয়ে দেখলো নীলিমা মেঝেতে পড়ে আছে আর তার কপাল থেকে রক্ত পড়ছে। রাফির মা তাড়াতাড়ি গিয়ে নীলিমাকে টেনে তুললো। রাফির মা বলল, কি হয়েছে মা, খাট থেকে পড়ে গেলি কি করে? নীলিমা বলল, জানি না খালামণি, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হয় আমি যেন হাওয়ায় ভাসছি, তারপর কেউ যেন ইচ্ছা করে আমাকে ছুঁড়ে ফেলে দিল, তা না হলে খাট থেকে পড়ে এভাবে কপাল কাটে। বলো। ঈশান বলল, কিন্তু তোর ঘরে দরজা তো লাগানো ছিল। নীলিমা বলল, আমি কিছু জানি না, আমার যা মনে হয় তাই বললাম। নীলিমাকে ব্যান্ডেজ করে দিয়ে সবাই যে যার রুমে ফিরে গেল। মেঘলাও ফিরে আসলো। মেঘলার বিষয়টা অদ্ভুত আর ভয়ের মনে হলো, কারণ সে নিজেও ঘুমের মধ্যে এমন পরিস্থিতির শিকার হয়, কিন্তু কখনো তাকে মারে না, বরং কখনো মাথায় হাত বুলায়, আবার কখনো চুমু খায়, কিন্তু চোখ খুলে তাকে খুঁজে পাওয়া যায় না, কেমন অনুভব করা যায়। মেঘলা এসব ভাবতে ভাবতে মেঘলা নিজের ঘরে যেতেই দেখতে পেল বিছানায় একটা চিরকুট, তাতে বড় বড় করে লেখা, জানি তুমি কি ভাবছো, হ্যাঁ যা ভাবছো তাই ঠিক, তোমার গায়ে হাত তুলে কেউ পার পাবে না, আর একটা কথা, আমার ব্যাপারে তার বিপদ ডেকে এনো না। এই পৃথিবীতে তুমি বাদে অন্য কেউ আমার ব্যাপারে জানবে না, যদি জানে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে দুইবার ভাববো না। কথাটা মাথায় রেখো। আমার পরিচয় খোঁজার দরকার নেই, সময় হলে আমি নিজেই সবার সামনে আসব। ইতি তোমার ভালোবাসার প্রত্যাশী ভিলেন। মেঘলা মনে মনে ভাবলো, তার মানে নীলিমা আপুকে ওই ভিলেনই ব্যথা দিয়েছে। চিরকুটটা পরে ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেল। তখন মেঘলা বলল, আপনি কে জানি না, তবে আপনার সাথে আমার কথা বলাটা জরুরি। কোথায় পাবো আপনাকে? আপনি কি আমায় ভালোবাসেন? যদি বেঁচে থাকেন সামনে এসে কেন বলছেন না? আপনার এই অদ্ভুত ভালোবাসায় যে আমার জীবন নরক করে তুলছে, বুঝতে পারছেন না? আমি এত প্রেশার আর নিতে পারছি না, সত্যিই পারছি না। কথাগুলো বলতে বলতে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। পরের দিন সকালে ভাইয়ার জন্য নাস্তা নিয়ে হাসপাতালে গেলাম। ভেবেছিলাম আমি খাবার নিয়ে গেলে হয়তো ভাইয়া খুশি হবে, কিন্তু সেখানে গিয়ে মনে হলো আমি যেন ক্ষমার অযোগ্য কোনো অপরাধ করে ফেলছি। রাফি বলল, তুই আবার এসেছিস কেন? মেঘলা বলল, খাবারটা। রাফি বলল, নিকুচি করেছেন তোর খাবারের? নাবিল এখানে ছিল না, ও কি আমাকে না খাইয়ে রাখতো? এত বড় হয়েছিস, এখনো স্কুলে পড়িস, তাও তোর লজ্জা করে না, তাই না? এভাবে ফাঁকি দিলে তো তুই 80 বছর স্কুলের গণ্ডি পার হতে পারবি না। মেঘলা এবার রেগে গেল আর বলল, না হতে পারলে নাই, তাতে তোর কি? পড়াশোনা করতেই হবে, এটা কোথাও লেখা আছে? রাফি বলল, বাহ বাহ, মুখে দেখি খই ফুটছে, কি ভাবছিস পড়াশোনা না করে কারো ঘাড়ে চেপে সারা জীবন পায়ের উপর পা তুলে কাটিয়ে দিবি, তাই না? জি না, এত সহজ না। মূর্খ মেয়েকে কেউ বিয়ে করবেন না, আর বিয়ে না দিতে পারলে তো আমার ঘরে সারা জীবন পড়ে থাকবি, সেটা আমি কি করে মেনে নিব? মেঘলা বল, কি আমার চাকরিজীবী রে, নিকুচি করছে, তোর খরচে চলার কোনো ইচ্ছা নেই আমার বর আছে, বুঝলি? কথাটা শুনে রাফি আর নাবিল দুজনই অবাকের চরম সীমায় পৌঁছে গেল। রাফি বলল, কি আছে তোর, আবার বল, শুনতে পাইনি। নাবিল বুঝতে পারলো এখন মেঘলার কপালে দুঃখ আছে, তাই তাড়াহুড়া করে এগিয়ে এসে বলল, কিছু বলেনি মেঘলা, বের হ, তোর স্কুলে দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। বলে মেঘলাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। রাফি বলল, নাবিল কি করছিস, ডাক ওকে। কি বলল শুনিনি একটু, এত সাহস কোথায় পায় আমার মুখে মুখে কথা বলার? নাবিল বলল, পাগল ছাগল নিয়ে আমার হয়েছে যত জ্বালা, তোরা দুইটাই সাইকো, কখন কি বলিস কি করিস কোনো ঠিক ঠিকানা নেই। রাফি বলল, ও বুঝে শুনে বললো তো আমি ওর কেউ। রাফি বলল, ও বুঝে শুনে বললো তো আমি ওর কেউ না, ওর বর আছে তাই না? আচ্ছা আমিও দেখি ওর এই বর কতটা ভালো রাখতে পারে ওকে। এদিকে মেঘলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতাছে, আমাকে পেয়েছেটা কি শুনি, এত সকালে উঠে কত কষ্ট করে রান্না করলাম, আর বিনিময়ে আমাকে মূর্খ বলল, আরও কত কি বলল, অপমান করলো, আমার যেন কোনো আত্মসম্মান নেই। যা, তোকে আর ভালোবাসবো না, ভালোবাসার শখ আমার মরে গেছে, এর চেয়ে নীরবই ভালো, আমার কত খেয়াল রাখে, একবারও আমাকে অপমান করে না। এদিকে রাফির রাগে গজগজ করছে। রাফি বলল, হাত ব্যথা না থাকলে আজ মেঘলার খবর করে ছেড়ে দিতাম, কিন্তু তা পারছে না। এই কথা বলেই রাগে নিজের মাথার চুল ছিঁড়ছে। নাবিল বলল, হয়েছে, আর রাগ দেখাতে হবে না, খেয়ে নে। রাফি বলল, এই ডাইনি বুড়ির খাবার আমি খাবো না,
সরা সামনে থেকে। ভালোর জন্য বললাম স্কুলে যেতে, আর জবাবে কি বললো শুনলি? তখন নাবিল বলল, আপনিও ভালোভাবে বলেননি, সুন্দর করে বললেই হতো। আর ওর হাতের খাবার খেতে না পারলে একটু পর তো নিজেই সুইসাইড করার উপক্রম করবি। চিনি না আমি তোকে, শালা, নে খা। এখানে ফ্রিজ নেই যে তোর রাগ থামা পর্যন্ত খাবার রাখা যাবে। রাফি বলল, তো রাগ করবো না কি করব? ওকে মানা করছি না রান্নাঘরে যেতে, না তবুও কেন গেল? নাবিল বলল, তোর মতোই তেরা, তাই গেল। আর মেয়েদের তো রান্না করতেই হয়, না হলে বরকে খাওয়াবে কি করে? কষ্ট হলে এর মধ্যে তৃপ্তি আছে। রাফি বলল, তা না হয় বুঝলাম, কিন্তু রান্না করে যে ভূতের মতো কালা হবে তখন? আচ্ছা সেটা না হয় মেনে নিলাম, কোথাও নিয়ে বের হব না, কারো সামনেও নিব না, অসুবিধা নেই। কিন্তু আমার বাচ্চাগুলো যে উকান্ডার বাচ্চার মতো দেখতে হবে, তখন কি হবে? তুই তো বলবি, তুই তো চাস আমার বাচ্চাগুলো কালা কালা হোক। নাবিল হাসিতে গড়াগড়ি খেতে খেতে বলল, ভাই তুই থাম, আর হাসাস না। হাসতে হাসতে আমি একদম শহীদ হয়ে যাব। ও গড, কি পরিমাণ ছেলে মানুষ তোর ভাবা যায়। তখন রাফি বলল, দেখিস তোকে আমি 7 চুন্নির সাথে বিয়ে দিব। নাবিল একটু হাসলো, আচ্ছা দিস, আর তা না পারলে তোর আর মেঘলার উকান্ডার মতো বাচ্চাদের সাথে আমার বাচ্চাগুলোর বিয়ে দিয়ে দিস। আচ্ছা তুই খেয়ে নে, আমি দেখতাছি তোকে বাসায় নেওয়ার কোনো পারমিশন পাই কি না। রাফি বলল, দেখ, গিয়ে যদি পারমিশন দেয় খুব ভালো হয়, বাসায় না হয় বেড রেস্টে থাকবো। নাবিল চলে গেল। এদিকে মেঘলার হঠাৎ মনে পড়লো নীরবের কথা। ওকে তো ভিলেন তুলে নিয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি নীরবকে ফোন দিল। নীরব বলল, হ্যাঁ মেঘলা বলো। মেঘলা বলল, ফোন ধরছো মানে? ঠিক আছো তুমি? কোথায় তুমি? নীরব বলল, হাসপাতালে। মেঘলা বলল, মানে কি? নীরব বলল, মানেটা তো আমি নিজেও জানি না, কাল এরা কারা ছিল সেটাও জানি না, এই মাস্ক পরা ছেলেটা বা কে ছিল? কারণ ছাড়াই ধুলাই দিয়ে চলে গেল, আমি কিছুই বুঝে উঠার আগেই সব ঘটে গেল। মেঘলা বলল, কোন হাসপাতালে আসো বলো, আমি আসবো। নীরব বলল, সিটি হাসপাতাল, 204 নাম্বার বেড। মেঘলা বলল, কি 203 নাম্বার বেড তো রাফি ভাইয়া আছে। নীরব বলল, ওমা, রাফির আবার কি হলো? মেঘলা বলল, অ্যাক্সিডেন্ট, তোমাকে সব বলবো, আগে আসি। নীরব বলল, এসো, আমাকে মেরে ওরা আবার হাসপাতালে ভর্তি করে দিয়ে গিয়েছে। মেঘলা বলল, তার মানে ভাইয়াকে ওরাই? নীরব বলল, কিছু কি বলছো, শুনতে পাচ্ছি না। মেঘলা বলল, না কিছু না, থাকো আমি আসছি। কিছুক্ষণ পর মেঘলা রাফির বেডের সামনে দিয়ে যাচ্ছিল। নাবিল সেটা লক্ষ্য না করলেও রাফির চোখ এড়াতে পারেনি মেঘলা। রাফি সামনে দিয়ে কে গেল রে? নাবিল বলল, হাসপাতালে তো কত মানুষই আছে। রাফি বলল, মেঘলাকে দেখলাম মনে হলো। নাবিল বলল, আরে না, ও এতক্ষণে চলে গিয়েছে। রাফি বলল, একবার বাইরে গিয়ে দেখতো। নাবিল গিয়ে দেখে আসলো, কিন্তু মেঘলা রুমে ঢুকে গিয়েছে, তাই পেল না। এর মধ্যেই ডাক্তার এসে বলল, রাফিকে বাসায় নিয়ে যেতে পারবে, তবে কয়েকদিন বেড রেস্ট থাকতে হবে। নাবিল সব ফর্মালিট শেষ করে এসে রাফিকে নিতে আসলো। রাফি নাবিলের উপর ভর ধীরে ধীরে হাঁটতে লাগলো। হঠাৎ রাফি থেমে গেল। নাবিল বলল, কিরে দাঁড়িয়ে গেলি যে, কষ্ট হচ্ছে, বসবি একটু? রাফি গম্ভীর গলায় উত্তর দিল, কষ্ট, খুব কষ্ট হচ্ছে রে। আচ্ছা বসলে কি বুকের বাম পাশের ব্যথা কমবে? নাবিল অবাক হয়ে রাফির দিকে তাকালো, আর দেখলো রাফি ছল চোখে তাকিয়ে আছে। নাবিল রাফির দৃষ্টির দিকে চোখ রাখলো, আর দেখলো নীরব বেডে শুয়ে আছে, মেঘলা বসে বসে কাঁদছে। নাবিল রাফিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল। নাবিল বলল, এই যুগে এগুলো ব্যাপার নাকি? বোকা, মন খারাপ করছিস কেন? ফ্রেন্ড থাকতেই পারে। রাফি বলল, এটাই মেঘলার বর, তাই না? নাবিল যদিও নীরবকে চিনে, কিন্তু বলল, না, উল্টো বলল, কি জানি না, আমি চিনি না। রাফি হেসে বলল, আমার সাথে লুকোচুরি করিস না। আজ থেকে 1471 দিন আগে ছেলেটাকে দেখছিলাম, মেঘলার হাত ধরে দাঁড়িয়েছিল, সেই দৃশ্য আমি এখনো ভুলিনি, কোনোদিন ভুলবো? ও মা, এই চেহারা ভুল হওয়ার নয়। নাবিল বলল, রাফি, মেঘলাকে ডাকবো? রাফি বলল, প্রশ্নই আসে না, প্রতিটি মানুষের নিজের মতো চলাফেরার অধিকার আছে, চল আমরা যাই। আমাদের দেখলে মেঘলা হয়তো তার হাজব্যান্ডের সাথে ফ্রি সময় কাটাতে পারবে না, হাজার হোক বড় ভাই তো নাকি? নাবিল বলল, রাফি কী সব বলছিস? এখন তোমার বিয়ে হয়নি, কিসের বর? রাফি বলল, এটা আমার নয়, মেঘলার কথা। নাবিল, চল প্লিজ, আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তুই তো দেখি ভুলেই গেছিস আমি অসুস্থ। তখন নাবিল বুঝলো রাফি খুব কষ্ট পেয়েছে, কারণ রাফি রেগে গেলে ভাঙচুর করে, চেঁচামেচি করে, রাগের মাত্রা বেশি বেড়ে গেলে, কষ্ট পেলে একদম চুপ হয়ে যায়।
আর কিছু বললে খুব শান্ত গলায় বলে, যেমনটা এখন বললো। তাই আর কথা না বাড়িয়ে রাফিকে নিয়ে বেরিয়ে গেল। মেঘলা বলল, আমি জানি আমার জন্যই তোমার এমন অবস্থা হলো। নীরব বলল, পাগলের মতো কী সব বলছো, তোমার জন্য কেন হবে? মেঘলা বলল, হ্যাঁ আমার জন্য হয়েছে, এটাই সত্যি, কিন্তু কেন হয়েছে সেটা আমি বলতে পারবো না। নীরব বলল, আচ্ছা বলো তো। বলতে হবে না, ছাড়ো এসব। রাফির কি হয়েছে সেটা বলো। ও হাসপাতালে কেন? আর কাল তুমি বলছিলে বাসার সবাই নাকি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে, তো রাফি কিছু বলে না? মেঘলা বলল, ভাইয়া পুরোই বদলে গিয়েছে, ও আমাকে আর ভালোবাসে না জানো, ওর না বিয়ে। নীরব বলল, মানে কি? মেঘলা বলল, হ্যাঁ নীলিমা নামের মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। নীরব বলল, সেই নীলিমার জন্য তুমি, তার মানে সব সত্যি ছিল? মেঘলা হাউমাউ করে কেঁদে দিল। আসসালামু আলাইকুম গাইস, আমি খুবই অসুস্থ, বয়স শূন্য বুঝতে পারতেছেন, তার জন্য আজকের পার্টটা বেশি বড় বানাইতে পারলাম না, কিন্তু কথা দিতাছি নেক্সট পার্ট অনেক বড় দিমু। কয় মিনিট দিমু এটা বলবো না। তো এই ভিডিও লাইক টার্গেট 3K, তো 3K লাইক কমপ্লিট করে দিবা, এটা আমরা জানি। তো ভিডিওটা তোমরা ফটাফট লাইক দাও, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।